সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আহ, কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম তামান্না। আমি আছি আলহামদুলিল্লাহ। অর্পিতা স্যার করতে করতে আমার ফোনের চার্জ লো হয়ে গেছে, ক্লাস করতে আহারে। আমাকে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, যদি একটু আওলা ঝালা, আমি এমনিতে আওলা ঝালা, ঠিক আছে। আহ, মানে আমাদের সাবজেক্টটাই এমন, হ্যাঁ, মানে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, সাবজেক্টটা হলো আওলা ঝালা সাবজেক্ট। হ্যাঁ, তোমরা জয়েন হতে হতে জেবা ওয়ালাইকুম আসসালাম, ইশরাত ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতে তোমাদের সাথে একটু গল্প করি 2 মিনিট, তাতে তোমরা জয়েন হও। শুরুতে আমি যেহেতু এখন বর্তমানে লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। শুরুতে তো আমার মেডিকেল প্রিপারেশন ছিল, ঠিক আছে। তো আমার শুরু থেকে ছোটোবেলা থেকেই আমার বাবা চাইতেন যে আমরা দুই ভাই মেডিকেলে পড়াশোনা করি। আমার ভাইয়ার থেকে আমার বয়সের ডিফারেন্স বেশ অনেক। তো ভাইয়া আনফর্চুনেটলি মেডিকেলে চান্স পান নাই। তিনি শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন এবং 2006-07 সালের দিকে ভাইয়া হলো অনার্স মাস্টার্স পাস করেন। এরপর 2008 বা 2009 দিকে প্রবাবলি তিনি হলো ব্যাংকে জব শুরু করেন, উত্তরা ব্যাংকে। 2012 বা 11 শেষের দিকে, 12 প্রবাবলি। তখন শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 11-12 দিকে তিনি হলো বিসিএস ক্যাডার হন ভাইয়া। 27তম বিসিএস ক্যাডার ছিলেন। তো তারপরে ভাইয়া ওখানে বেশ 1-1.5 বছর, 1.5 বছর, 2 বছরের মতো এই জব করেন আর কি, বিসিএস ক্যাডার হিসেবে। তারপরে 2013 বা 14 দিকে ভাইয়া হলো শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, যেটা আগারগা, ঢাকায়, অনেকেই চিনো হয়তো, সেখানে অ্যাজ এ টিচার, লেকচারার হিসাবে জয়েন করেন আর কি এগ্রিকালচারে। এবং তার সাবজেক্ট ছিল জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং। এবং 2014 সালে যেহেতু আমি এইচএসসি পরীক্ষা দিছি, সো তারপরে আমার মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু হয়। আনফর্চুনেটলি 2014 সালের সেশনে আমি চান্স পাইনি মেডিকেলে। তারপরেই অল্প কিছু মার্ক কম ছিল সরকারি মেডিকেল থেকে, চাইলে সেইবার আমি প্রাইভেটে ভর্তি হতে পারতাম, বাট আমার বাসা থেকে প্রাইভেটে দিবে না। সেকেন্ডলি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করি এবং সেই সময় আমি কিছু ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম। ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, ঢাবিতে আমার হয়নি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে কেমিস্ট্রিতে ফেল করছিলাম। তারপরে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি চান্স পেয়েছিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে চান্স পেয়েছিলাম। 2টা ইউনিটে চান্স পেয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ার, বাট আনফর্চুনেটলি ল প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়েছিলাম। ভাবছিলাম যে এনিহাও কপাল গুনে পাই যাবো, বাট হয়নি। এরপরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে এগ্রিকালচারে চান্স পেয়েছিলাম, সেখানে ভাইবা দিয়েছিলাম। তো হাজী দানেশে ভাইবা দেওয়ার সময় আমি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাই এবং সেখানে আমার ভালো র্যাঙ্ক আসে এবং আমি ওখানে ভর্তি হওয়ার ডিসিশন নেই। ভর্তিও হয়ে যাই। ভর্তির সময় আমার সাবজেক্ট আসছিল বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা নিয়ে আমি এখন পড়ছি। তারপরে মাইগ্রেশন হয়ে আমি ফার্মেসিতে চলে গেছিলাম। তারপরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। আমার ভালো লাগছিল না মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে, কারণ হলো যেহেতু কলেজ ঢাকায় ছিল, ঢাকায় বড় হয়েছি, সো হঠাৎ করে আবার ঢাকা থেকে বাইরে যেয়ে আবার পড়াশোনা করতে আমি একটু হেজিটেট ফিল করতেছিলাম। তো সেই সব কারণে পরে ডিসিশন নিই যে না, ঢাকায় আসতে হবে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ফর্চুনেটলি আমি চান্স পাই। তারপরে ভাইবা দেওয়ার পরে আমার সাবজেক্ট আসে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভাইয়া জাপানে ছিলেন পিএইচডি রত অবস্থায়, ভাইয়া ভাবি দুজনেই। তো ভাইয়া বলছিলেন যে না, তোমার এখানে পড়ার দরকার নেই, তুই ফার্মেসিতেই পড়ো। তো আমি ভাইয়াকে কনভিন্স করছিলাম, বিশাল প্যারাগ্রাফ আকারে টেক্সট করছিলাম ভাইয়াকে যে না, আমি ঢাকায় আসতে চাই, জাহাঙ্গীরনগরে পড়তে চাই। তো তারপরে তারা আমাকে বলছিলেন যে তোমার লাইফ, তুমি, ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ, তোমার লাইফ, তুমি কোথায় পড়তে চাও এটা আপ টু ইউ, বাট ডিসিশনটা নেওয়ার আগে একবার চিন্তা করো। তো আমি বলছিলাম না, আমার ডিসিশন নেওয়া শেষ, আমি জাহাঙ্গীরনগরে যাবো, ঢাকায় শিফট করবো। তো বলছে অ্যাজ ইউ উইশ। তারপর আমি একদিনের মাথায় ভর্তি ক্যান্সেল করে জাহাঙ্গীরনগরে চলে আসি। এখানে জাহাঙ্গীরনগরে একটা মজার বিষয় ছিল যে আমাকে যখন ভাইভাতে ডাকছিল তখন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছিল এবং কোশ্চেন করার পর স্যার আমাকে বলছিলেন যে সবার ফার্স্ট চয়েস থাকে ফার্মেসি, তোমার ফার্স্ট চয়েস হলো
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড চয়েস বায়োকেমিস্ট্রি, তারপরে মাইক্রোবায়োলজি, তারপরে পাবলিক হেলথ ইনফরমেটিক্স, তারপরে ফার্মেসি, জুওলজি, বোটানি। তো কারণ কি, সবার তো চয়েস থাকে জাহাঙ্গীরনগরে ফার্মেসি নিয়ে পড়ার। তখন আমি স্যারকে বলছিলাম যে স্যার আসলে আমি আরেকটা ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়তেছি, তো স্যার আমার আসলে ফার্মেসি পড়তে ভালো লাগছে না। কারণ হলো আমি ভাবছিলাম যে ফার্মেসি নিয়ে পড়বো, এখানে ম্যাথ কেন থাকবে? হ্যাঁ, কারণ আমি এইচএসসির পর তো ম্যাথ নিয়ে আর পড়াশোনা করি নাই। তো হঠাৎ করে দেখি যে এখানে 1-1-এ আমার একটা ম্যাথ ছিল, ম্যাথ কোর্স ছিল। তো আমার খুব ডিসঅ্যাপয়েন্ট ছিলাম আর কি। আমি ম্যাক্সিমাম সময় বেশি ম্যাথ ক্লাসে দেরি করে যাইতাম। 8:30টায় ক্লাস ছিল, আমি ম্যাক্সিমাম সময় 8:45-এ যাইতাম, 8:50-এ যাইতাম। আমাকে বাইরে বসায় রাখতো স্যার, ঢুকতে দিত না। তো আমি খুব ফেড আপ খাই গেছিলাম যে দূর ঘোড়ার ডিম, পড়তামই না আমি ফার্মেসি। বাট আমার একটা সময় গিয়ে খুব ভালো লাগতেছিল। কিন্তু ওই যে বললাম, ডিটারমাইন্ড ছিলাম যে ঢাকায় আসতে হবে, ঢাকায় চলে আসলাম। বাট রাইট দিস মোমেন্ট মাঝে মাঝে খুব রিগ্রেট ফিল হয় যে না, আসলে ফার্মেসি পড়লে হয়তো জীবনে আরও ভালো কিছু করতে পারতাম। কারণ এখানে একটা কথা আছে যে আমার একটা বলি না যে নানা মুনির নানা মত, মেনি ম্যান মেনি মাইন্ডস। বিষয়টা এরকম যে তুমি যত বড় জায়গায় যাবা তত আসলে কম্পিটিশন অনেক বেশি। কারণ এখানে 64টা জেলা থেকে মানুষ আসতেছে, এতগুলো উপজেলা থেকে মানুষ আসতেছে, গ্রাম থেকে মানুষ আসতেছে। তো এত মানুষের মধ্যে আসলে নিজেকে কোপ আপ করাটা খুব টাফ। তো আমি এই জায়গায় একটু খেয়ে হারাই ফেলছিলাম যে হ্যাঁ, যে কীভাবে পড়াশোনাটা করব, এত মানুষের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। তো আমার নিজেকে খুঁজতে বেশ অনেক সময় লেগে গেছে। তো এই সময়টাতে আসলে আমার রিগ্রেট হয় যে ফার্মেসি বেটার ছিল আমার কাছে। বাট জেনেটিক্স ভালো, হ্যাঁ, কারণ এটা একটা রয়্যাল সাবজেক্ট বাংলাদেশে। এই সাবজেক্টে আমার ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগরের সিট সংখ্যা 30 জন, এখন মনে হয় আরও 4 জন কমায় ফেলছে, 26 জন মনে হয়। ঢাবিতে মনে হয় সিট সংখ্যা এরকমই প্রায় 20-22 জন। মানে খুব আমি মানে গর্ব করে বলতেছি না বা অহংকার করে বলতেছি না, খুব ট্যালেন্ট না হলে এই সাবজেক্টে চান্স পাওয়াটা একটু টাফ। আমি খুব ফর্চুনেট যে আমি চান্স পাইছি, বাট আমি ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারিনি। সো আমি চাই যে তোমরা এখন থেকে তোমরা ডিটারমাইন হও যে তোমরা কিসে পড়বা, কি ভাল লাগে তোমার পড়তে, ফিজিক্স ভাল লাগে নাকি কেমিস্ট্রি ভাল লাগে নাকি ম্যাথ ভাল লাগে নাকি বায়োলজি ভাল লাগে। সো ওইভাবে চিন্তা করবা, ওইভাবে নিজেকে একটু গড়ার চেষ্টা করবা। হোপসো সব কিছুই ভালো হবে, ঠিক আছে? কারণ যত দিনে দিনে সামনের দিকে আগাবা তত জীবন অনেক কঠিন হবে। এখন তোমরা লাইফের সবচেয়ে বেস্ট টাইম পার করতেছো, ঠিক আছে? লাইফে এখন টেনশন কম, এখন তোমার প্যারা কম, এখন রেসপন্সিবিলিটিস কম। সো তুমি যখন আস্তে আস্তে একটু আপার লেভেলে নিজেকে আপগ্রেড করবা তখন রেসপন্সিবিলিটি আসবে, ঠিক আছে? প্যারা আসবে, রাতের ঘুম হারাম হয়ে যাবে। ওই যে বললাম যে তোমরা এখন চাইলেই বিকালের দিকে মাঠে যাইতে পারো, ঠিক আছে? লাস্ট কবে যে মাঠে গিয়ে ফুটবল খেলছি আমার মনে পড়ে না, করোনার সময় সে খেলছি, এরপরে আর সুযোগ হয়নি। যত বাড়তেছে দিন তত বেশি ব্যস্ততা বাড়তেছে। সো এই দিনগুলো খুব মিস করি, বিকালে খেলা। স্যার সবাইকেই সেলফ স্টাডি বেটার, কিন্তু প্রাইভেট অ্যান্ড স্কুল, ইয়েস, ঠিক আছে, সবাই কয় সেলফ স্টাডি বেটার, কিন্তু প্রাইভেট স্কুলের কারণে হয় না। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু দেখো, আমরা তো প্রাইভেট পড়ছি, স্কুলে পড়ছি, কিন্তু এর মধ্যে না তোমাকে সময় বের করে নিতে হবে, ঠিক আছে? তোমাকে সময়টা ভাগ করে নিতে হবে এবং তুমি যতক্ষণই যেখানেই পড়ো না কেন ওই জায়গায় একটু মনোযোগী হতে হবে। তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু আসলে তোমাকে খারাপ মানে কে করাবে এইটাই কেউ করাইতে পারবে না। ভালো করানো থেকে তোমাকে কেউ আসলে আটকাইতে পারবে না। একটু মনোযোগ, মানে তুমি স্কুলে ক্লাস করতেছো, স্যার যেটা মানে পড়াচ্ছে এটা একটু মনোযোগ দিছো। তুমি বাসায় প্রাইভেট পড়তেছো, স্যার যেটা পড়াচ্ছে একটু মনোযোগ দিছো। কোচিংয়ে যেটা পড়তেছো, স্যার যে পড়াচ্ছে একটু মনোযোগ দিচ্ছ। বাসায় গিয়ে তুমি 1-1.5 ঘন্টা সময় পাচ্ছ, ওগুলো উল্টায় পাল্টায় দেখতেছো, দেখবে যে তোমার পড়া ওই যে মনোযোগ দেওয়ার কারণে তোমার 80% পড়া ওখানেই হয়ে গেছে। সো আলাদা করে যে তোমার পড়তে হবে এখন সেটা লাগে না, কিন্তু তারপরও তোমাকে নিজের সময় বের করে নিতে হবে, ঠিক আছে? কারণ ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি না হলে আসলে তোমাকে কেউ গুনবে না। চান্স পেতে হলে কী নিতে হবে স্যার? ম্যাথ, অবশ্যই ম্যাথ নিতে হবে, ম্যাথ ভালো পড়তে হবে, ফিজিক্স ভালো পড়তে হবে। আর্কিটেকচার মিন্স তোমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তো আর্কিটেকচারাল সাবজেক্টগুলো আছে, এখানে এটা ভালো করার জন্য তোমাকে ফিজিক্স যেমন ভালো পড়তে হবে, ম্যাথ তেমন ভালো পড়তে হবে, কেমিস্ট্রি তেমন ভালো পড়তে হবে। সেই সাথে তোমার এইচএসসিতে ডেফিনেটলি বাংলা ভালো করতে হবে, ইংলিশ ভালো করতে হবে, বায়োলজি ভালো করতে হবে। ওভারঅল তুমি যখন একটা কম্প্যাক্ট আকারে রেজাল্ট ভালো করবা তখন আসলে তুমি বুয়েট বলো, চুয়েট বলো, রুয়েট বলো, কুয়েট বলো, এগুলোতে চান্স পাওয়ার বা পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যে মার্কস দরকার এটা মার্ক তুমি ক্যারি করতে পারবা। তারপরে তুমি না, তারপরে গিয়ে না তুমি প্রিপারেশন নিবা যে আসলে আমি চান্স পাওয়ার জন্য কীভাবে পড়াশোনা করব। সো এখন থেকেই পরিশ্রম করো, পরিশ্রমের আসলে কোনো বিকল্প নাই, ঠিক আছে?
সো আমার অ্যাডমিশন সময়টা খুব কঠিন গেছে, সবারই যায়, তোমাদেরও যাবে। এবং সবচেয়ে মজার বিষয় যে আমি তোমাদের মতো যখন এসএসসি ছিলাম, এসএসসি ব্যাচে ছিলাম, তখন আমার একটা সময় মনে হতো যে আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার প্রিপারেশন খারাপ হয়ে গেছে। তারপরে ধরো স্কুলে এই টেস্টের পরে মডেল টেস্ট শুরু হয়, কোচিংয়ে মডেল টেস্ট শুরু হয়, বাসার টিচারের কাছে মডেল টেস্ট শুরু হয়। তো অল ওভার না আমি কুলাইতে পারতেছিলাম না যে এত জায়গায় পরীক্ষা, স্কুলে পরীক্ষা দিয়ে আসে, বাসায় পরীক্ষা দিয়ে কোচিংয়ে পরীক্ষা দিয়ে আবার হলো বাসা স্যারের কাছে পরীক্ষা, মানে ভাই সারাদিন পরীক্ষা, তো পড়বো কখন? তো তখন আসলে যেটা আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এই বছর পরীক্ষা দিব না। তো আমার একজন স্যার ছিলেন, স্যারের নাম ছিলেন, শ্রদ্ধা সহকারে স্মরণ করি, জয়দেব কুমার রয়। তো স্যার আমাকে বলছিলেন যে, আমি একদিন কান্না করতে করতে বের হয়ে গেছিলাম বাসা থেকে। তো তারপরে স্যার বসেছিলেন, 1 ঘন্টা বসেছিলেন, আমি 1 ঘন্টা বাইরে ঘোরাঘুরি করছি, কান্নাকাটি করছি, আমি পরীক্ষা দিব না এই বছর, এবার আবার নতুন করে পড়বো, সামনের বছর পরীক্ষা দেবো। তো স্যার 1 ঘন্টায় বসেছিলেন, আমার রুমে বসেছিলেন, তিনি ফোন চাপছেন, তখন তো বাটন ফোন। তো 1 ঘন্টা পর বাসায় আসছি, 1 ঘন্টা পর এসে দেখি স্যার আছে, স্যারের সাইকেল আছে। তো আমি ঢুকলাম, ভয়ে ঢুকলাম যে আজকে মনে হয় প্যাদানি খাইছি, স্যারের হাতে প্যাদানি খাবো, বাসায় তো আব্বুর হাতে খাবোই। তো দেখলাম যে কেউ কিছু বলতেছে না, চুপচাপ রুমে ঢুকলাম, রুমে ঢুকে স্যার বললো যে বসো প্রিন্স। বসলাম, স্যার আমার ঘাড়ে এইভাবে হাত দিলেন, ঠিক আছে, ঘাড়ে হাত দিয়ে বললেন যে দেখো তোমাকে আমি প্রায় 1.5 বছর ধরে পড়াই, ঠিক আছে, তো তোমার প্রতি আমার সেই ট্রাস্ট আছে, আমি তোমার ব্যাপারে অপটিমিস্টিক যে তুমি পারবা, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো, আর যা হয়েছে বিগতে সব ভুলে যাও, এখন থেকে শুরু করো, হিউজ টাইম আছে, এখনো 2-3 মাস সময় আছে, 2-3 মাস তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তোমার কেউ আটকাতে পারবে না। সো আমি স্যারের কথায় আমি কনভিন্সড হইলাম এবং স্যারকে বললাম যে ঠিক আছে স্যার, আপনি পাশে থাকেন, আজকে আচ্ছা গান শোনাইতে হবে, ওকে সমস্যা নেই স্যার, আমি সব সাবজেক্টে ভালো নাম্বার করছি, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিতে বাজে হয়েছে, কারণ স্যার আমি এই সাবজেক্টে কোশ্চেন বুঝি না। স্যার একদম এমন ক্লাস যেখানে লাইক কোশ্চেন বুঝে কীভাবে অ্যান্সার দেওয়া যায়। ওকে দেখো, আমি তো তোমাকে থিওরি বুঝাচ্ছি আপাতত, তুমি থিওরিগুলো ভালো করে বুঝো, বুঝার পর আমরা যখন ক্লাস শেষ করে কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস শুরু করব, তখন তোমাকে ভালো করে আমি এই বিষয়টাতে হেল্প করতে পারবো, ঠিক আছে। তো তার আগে তো কোশ্চেন নিয়ে আলাপ করলে তুমি বুঝবা না, কিন্তু আমি যখন মানে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি যেটা ফিল করি, আমি যখন যে টপিকটা পড়াবো মনে করবা যে ওই টপিকটা কোনো না কোনো কোশ্চেনের সাথে রিলেভেন্ট, আর যেই টপিকটা আমি স্কিপ করে চলে যাচ্ছি, ধরো আমি বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না, জাস্ট বলতেছি যে হ্যাঁ এটা এইভাবে পড়বা, এটা মুখস্থ করবা, শেষ, এমসিকিউর জন্য ওই টপিকটা ওইভাবেই থাকবে। মানে ধরো এমসিকিউর জন্য আসলেও আসতে পারে, না আসলে তো আসবেই না, কিন্তু যেটা আমি বিশেষ মনোযোগ দিয়ে পড়াচ্ছি মনে করবা যে এটা কোনো না কোশ্চেনের সাথে রিলেভেন্ট, এবং তোমাকে আমি বইয়ের দেখবা প্রত্যেক পার্ট বাই পার্ট তোমাকে পড়াচ্ছি। আমাদের কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আলাদা আমরা ক্লাস নিব, ম্যারাথন ক্লাস নিব, বড় বড় ক্লাস ছাবে, এটা নিয়ে এত বদার হয়েও না। কিন্তু আমার টার্গেট হলো আগে আমার স্টুডেন্টকে বেসিক পারতে হবে, যে বেসিক ভালো করে বুঝবে, যে থিওরি ভালো করে বুঝবে, তার জন্য আসলে কোনো ব্যাপার না কোশ্চেন সলভ করা। সো একটু অপটিমিস্টিক থাকো, আশাবাদী থাকো। দেখো আমি এই পর্যায়ে এখন পর্যন্ত টিকে আছি অনলি ফর যে আমি অলওয়েজ বি অপটিমিস্টিক থাকি, ঠিক আছে, অলওয়েজ। হ্যাঁ, আমার ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাইরা অনেক আমার উপরে, ধরো মনে করো আমি একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছি, আমি ক্যাম্পাসে ধরো মনে কর ভাইদেরকে বলতেছি, ফ্রেন্ডদেরকে বলতেছি আমার দ্বারা আর মনে হবে না, এই জেনেটিক্স আর পড়তে পারতেছি না, এত মুখস্থ করতে পারতেছি না, ঠিক আছে, সম্ভব না। তো একটা সময় গিয়ে দেখলাম যে না, আমি এই পর্যন্ত আসছি, সো ডেফিনেটলি আমি তো পারবো, কোনো না কোনোভাবে পারবো, হয়তো আমার চেষ্টার কমতি আছে বা আমি মন থেকে চাচ্ছি না, তো চলো তো একবার লেটস ট্রাই, একবার চেষ্টা করে দেখি। সো আমি চেষ্টা শুরু করলাম, তারপর বললো যে না এটা এতটাও কঠিন না। আসলে দেখো সবচেয়ে কঠিন কাজটা কিন্তু আমরা করি, যে মানুষকে বোঝানো সবচেয়ে কঠিন কাজ পৃথিবীর, এই কাজটা কিন্তু আমরা করি। যখন আমি রিয়ালাইজ করলাম যে শেট, আমি এটা পারি, মানে আমি একটা জিনিস বুঝি, সেই জিনিসটা আমি আরেকজনকে বুঝাইতে পারতেছি, এর মতো কঠিন কাজ তো আর হয় না পৃথিবীতে। এইটা যখন আমি পারি, তার মানে আমার সাবজেক্ট আমি ডেফিনেটলি পারবো। সো তারপর আমি অপটিমিস্টিক হওয়া শুরু করি যে না ডেফিনেটলি আমার দ্বারা কিছু হবে। আরেকটা জিনিস আমি মনে রাখি সবসময়, 3 ইডিয়টস মুভিতে একটা ডায়লগ ছিল যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি স্পার্ম, ঠিক আছে, সাথে যুদ্ধ করে আমি পৃথিবীতে আসছি, সো ওইখানে যেহেতু আমি জয়ী লাভ করছি, সো পৃথিবীতে আসছি মানে কি, এখানে আমার কিছু দায়িত্ব আছে, আমি এখানে জয়ী হওয়ার জন্যই আসছি। সো মঞ্চ তোমার, ঠিক আছে, তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবা, কিভাবে এখানে অভিনয় করবা, আপ টু ইউ। সো প্রিপেয়ার ইয়োরসেলফ।
ঠিক আছে? এই প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে যদি দিনে 8 ঘন্টা পড়তে হয়, 10 ঘন্টা পড়তে হয়, ডু ইয়োর সেলফ। ঠিক আছে? সো সবসময় একটা কথা বলি যে এডু পরিবার আমাদের একটা স্লোগানকে কাজে লাগায়। ঠিক আছে? সামনে আগানোর চেষ্টা করতেছে, স্লোগানকে লক্ষ্য করে কাজে মানে হলো সামনের দিকে আগানোর চেষ্টা করছে, সেটা হলো সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। তো আমরা চাই যে তোমরা আমাদের এই পরিবারের সাথে আজীবন সঙ্গী হিসেবে থাকো এবং তোমাদেরও জীবনে আমরা আজীবন সঙ্গী হিসেবে থাকি। জীবনে যেই প্রান্তেই দেখা হোক, আজ থেকে 10-15 বছর 20 বছর পর বেঁচে থাকলে যেন আমাকে দেখে তুমি বলতে পারো এটা প্রিন্স স্যার। আমি যেন তোমাকে দেখে বলতে পারি বা পরিচয় দিয়ে বুঝতে পারি, তুমি যখন পরিচয় দিবা, স্যার আমি কৃফা, স্যার আমি আব্দুল্লাহ, স্যার আমি অর্পিতা, আপনার স্টুডেন্ট ছিলাম, এখন এটা করতেছি, এখন এটা করতেছি, সো তখন তো গর্বে বুকটা ভরে যাবে, তাই না? তো এই জিনিসগুলো যাতে আমাদের সাথে সবসময় ঘটে, আমার পরিচয় তোমরা সবসময় জানো। সো আজকে আমি আমার লেকচারটা শুরু করি। খুবই ছোট লেকচার আজকে, বেশিক্ষণ লাগবে না, এবং গান শোনাবো তোমরা যেহেতু চাইছো। আমি মোটামুটি সবাইকে গান শোনাইছি, ক্লাস 6-এ গান শোনাইছে। স্যার আমি যে কোনো ম্যাথ মোটামুটি পারি, কিন্তু আমি ইংলিশ ভালো করতে পারি না। দেখো অর্পিতা, ইংলিশ ভালো করতে গেলে তোমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হলো প্রতিদিন একটু ভোকাবুলারি এনরিচ করতে হবে। ঠিক আছে? সেটা 2টা হোক 3টা হোক, একটু একটু করে প্রতিদিন মুখস্থ করতে হবে। ঠিক আছে? কয় ঘন্টা পড়লে ভালো হবে এটার আসলে ফিক্সড কোনো ডেফিনেশন নাই। এটা ডিপেন্ড অন ইউর ব্রেন। তুমি আসলে কতটুকু পড়া তুমি কতটুকু টাইমের ভিতরে কমপ্লিট করতে পারো এবং মনে রাখতে পারো, এটা তুমি শুধুমাত্র ভালো জানো। এটা পয়েন্ট আউট তোমাকে করতে হবে যে আসলে তুমি 10 ঘন্টা পড়লে ভালো রেজাল্ট করতে পারবা বা মনে রাখতে পারবা, নাকি তোমার 2 ঘন্টা পড়লেই হয়ে যায়। এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। ওকে, তো এখন আমরা একটু এসব কথাবার্তা অফ করি, আবার কথাবার্তা বলবো, আবার মোটিভেশন দিব তোমাদেরকে, আবার গল্প বলবো, বাট একটু লেকচারটা শেষ করি। ঠিক আছে? সো নোট ডাউন করতে হবে। আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে তোমাদেরকে বলছিলাম যে হোমওয়ার্ক এটাই থাকবে, যে প্রস্তুতিগুলো দেখো। আমি তোমাদেরকে বারবার বলতেছি, আমাকে কৃপা মনে হয় আমাকে একটা কোশ্চেন দিছিল যে স্যার এই কোশ্চেনটা সলভ করে দিতে হবে। আমি ওকে অ্যান্সার দিছি যে আর 2টা লেকচার ওয়েট করো, এই কোশ্চেন অ্যান্সার তুমি নিজেই পারবা। ঠিক আছে? সো একটু ওয়েট করতে হবে এবং একটু নোট ডাউন করতে হবে আমি যা পড়াচ্ছি। ঠিক আছে? এগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, তো চলো দেখো, আজকে আমরা পড়বো অ্যালকাইন। হ্যাঁ, আমরা অ্যালকেন পড়ছি, অ্যালকিন পড়ে ফেলছি। আজকে পড়বো অ্যালকাইন, আরেকটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নোট করতে হবে, সেই নোট গ্রুপে দিতে হবে, আর গ্রুপে না দিলে তোমাদের সাথে কোনো কথা নাই আমার, আজকে থেকে বাদ। ওকে, তো আমরা আজকে পড়বো অ্যালকাইন। তো অ্যালকাইনের কথা যদি বলি, অ্যালকাইনকে মূলত আমরা বলবো হলো অ্যাটলিস্ট কার্বন কার্বন, ঠিক আছে, ত্রিবন্ধন একটা হইলেও থাকবে। কি বললাম? কার্বন কার্বন, পুরো যৌগের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন একটা হলেও থাকবে। তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, কার্বন কার্বন কি বন্ধন থাকবে? ত্রিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই ত্রিবন্ধনের মধ্যে আমি অলরেডি তোমাদেরকে বলছিলাম একটা থাকবে দুর্বল বন্ধন, 2টা থাকবে দুর্বল বন্ধন, একটা স্ট্রং বন্ড। ঠিক আছে? এটাও নোট ডাউন করো। ত্রিবন্ধনের মধ্যে হলো একটি স্ট্রং বন্ড থাকবে, একটি স্ট্রং বন্ধন থাকবে। ঠিক আছে? আর স্ট্রং বন্ধনটাকে আমরা কি বলবো? সিগমা বলবো। কি বলবো? সিগমা। সিগমাকে এইভাবে আমরা চিহ্ন দিই, একটু ভুল হলো, সুন্দর করে দিই। সিগমাকে আমরা, ঠিক আছে, এইভাবে চিহ্ন দিই। আর থাকবে হলো 2টা পাই বন্ধন, 2টি উইক বন্ড থাকবে। উইক মানে কি? দুর্বল। 2টি উইক বন্ধন থাকবে। ওই বন্ধন 2টার নাম কি হবে? পাই। পায়ের চিহ্ন আমরা সবাই মোটামুটি পারি, তাই তো? তাহলে দেখো, অ্যালকাইন মানে হলো কার্বন কার্বন ত্রিবন্ধন ন্যূনতম একটা হলেও থাকবে। ঠিক আছে? ন্যূনতম যৌগের মধ্যে ত্রিবন্ধন একটা থাকবে, ন্যূনতম। আমরা যেহেতু 9-10-এ পড়তেছি, সো আমাদের সহজ সহজ সমীকরণ থাকবে, সহজ সহজ যৌগ থাকবে। সেই যৌগগুলোতে ন্যূনতম একটা থাকবে তোমার হলো ত্রিবন্ধন। আচ্ছা, সেই ত্রিবন্ধনের মধ্যে একটা স্ট্রং বন্ড থাকবে, সেই বন্ডটার নাম হলো সিগমা বন্ড। আর 2টা পাই বন্ড থাকবে, ঠিক আছে, সেটা হলো উইক বন্ড, যেগুলোকে আমরা ভাঙবো, প্রস্তুতির সময় দেখবো সেগুলোকে আসলে ইজিলি ভাঙা যায়। আচ্ছা, এই অ্যালকাইনের সাধারণ সংকেত থাকতে হবে। অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2। সাধারণ সংকেত কি? CnH2n-2, ঠিক আছে? এবং অ্যালকাইনের তাহলে সাধারণ সংকেত কি হবে? CnH2n-2। এই অ্যালকাইনের তোমার সর্বপ্রথম যে সদস্য সেটা হলো কার্বন সংখ্যা 2। সর্বপ্রথম বা ক্ষুদ্রতম সরল সদস্য, এই দেখো বলছে
এটা বইয়ের লাইন, ঠিক আছে? সেটা হলো ইথাইন। কার্বন সংখ্যা কত দেখো এখানে? 2টা। ইথাইনের আরেকটা নাম আছে, নামটা মনে রাখতে হবে, সেটা হলো অ্যাসিটিলিন। ইথাইনের আরেকটা নাম কি? অ্যাসিটিলিন। ইথাইনের আরেকটা নাম হলো অ্যাসিটিলিন। দেখো আমি যদি এন এর মান যদি 2 বসাই, আমাদের সংকেত কি? CnH2n-2, তাই তো? তাহলে কি হবে দেখো, C2 H 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়। তার মানে C2H2 হয়। তাহলে সংকেতটা কি হবে? C2H2, তাই তো? তো এটাকে কিভাবে লেখা যায়? এইভাবে লেখা যায়, দেখো যে আমরা জানি কার্বন কয়টা থাকবে? 2টা কার্বন থাকবে। এই যে 2টা কার্বন পাশাপাশি দিলাম। এখন কি বলছিলাম? যে ত্রিবন্ধন থাকবে। তো এই কার্বনের তো 4টা হাত, তাই না? তো 4টা হাতের মধ্যে 3টা হাত দিয়ে সেই কার্বনকে ধরছে, ঠিক আছে? আরো একটা হাত বাকি থাকে, সেই একটা হাত দিয়ে সে একটা হাইড্রোজেনকে ধরছে, রাইট? আবার এই কার্বনের কথা যদি চিন্তা করি, এরও তো 4টা হাত, 3টা হাত দিয়ে সেই কার্বনকে ধরছে, আরেকটা হাত দিয়ে সে আরেকটা হাইড্রোজেনকে ধরবে। ওকে, তাহলে দেখো কি হয়, দেখো C2H2 হয়, C2H2 হয়। তো এটার নাম কি হয়? এটার নাম হয় ইথাইন, বা এটার আরেকটা নাম হলো অ্যাসিটিলিন। ওকে, আচ্ছা, এখন আমাদের এই অ্যালকাইনের আসলে নামকরণটা কেমনে করব? দেখো তোমাদেরকে আমি বারবার একটা কথা মনে করাই দেই, আমি তোমাদের এই 11 নম্বর চ্যাপ্টারের থিওরি পার্টটা শেষ করব। শেষ করার পর তোমাদের এই যে যত নামকরণ আছে না, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, যত নামকরণ আছে, সেই নামকরণে হেল্প করবে তোমাদেরকে হলো তোমাদের আবির স্যার, ঠিক আছে? 2টা লেকচার লাগবে প্রবাবলি। 9-10 জন্য যতটুকু নামকরণ করা দরকার ততটুকু আবির স্যার ক্লাস নেবেন, এটা আমি আবির স্যারকে বলে দিছি। আমার থিওরি শেষ হয়ে গেলে তারপরে ফুল চ্যাপ্টারের উপরে যতগুলো প্রস্তুতি আছে, যেমন অ্যালকেন প্রস্তুতি পড়ছি, অ্যালকিন পড়ছি, আজকে অ্যালকেন পড়বো, অ্যালকোহল পড়বো, সামনের একটা লেকচারে তোমার জৈব অ্যাসিড পড়বো, অ্যালডিহাইড পড়বো, আমাদের কি প্রস্তুতি শেষ। এই যে 5 ধরনের প্রস্তুতি, এই 5 ধরনের প্রস্তুতি আসলে কোথায়, কোন কোশ্চেনে কিভাবে লাগছে, কিভাবে কোশ্চেন আসতে পারে, এই অ্যানালাইসিসটা করে দিবে তোমাদের হলো অন্তর স্যার, শেষ চ্যাপ্টার। এরপরে যেহেতু আমার সামনে আবার লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাস আবার 11 নম্বর চ্যাপ্টার দিয়ে শুরু করব। সো এরপরে যখন আমাদের ম্যারাথন ক্লাস শুরু হবে তোমাদের টেস্টের আগে, তখন দেখবা যে ম্যারাথন ক্লাসে যেদিন 11 নম্বর চ্যাপ্টার থাকবে, শুধু সেই দিন কোশ্চেন সলভ হবে। যেহেতু বেসিক আমি তোমাদেরকে পড়াই ফেলছি, বেসিক থাকবে অল্প, খালি কোশ্চেন সলভ। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে প্ল্যান করছি আমরা। সো দেখো অ্যালকাইনের নামকরণে, অ্যালকেনে যেমন অ্যালকেন এন ছিল, এই অ্যালকেনের এনটা বাদ দিয়ে আইন যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? আইন যুক্ত করতে হবে, ঠিক আছে? এই আইন যুক্ত করলে আমরা অ্যালকাইনের নামকরণটা করতে পারবো। এবং আমি তোমাদেরকে বলছি অ্যালকাইনের নিম্নতর বা ক্ষুদ্রতর সদস্য হলো কার্বন সংখ্যা 2 থেকে স্টার্ট। অ্যালকিনেও কার্বন সংখ্যা 2 থেকে স্টার্ট, অ্যালকাইনেও কার্বন সংখ্যা 2 থেকে স্টার্ট। ওকে, তো দেখো আমি যদি এখানে এন এর মানের কথা চিন্তা করি, ঠিক আছে, আর এখানে ধরো সংকেত কি? CnH2n-2, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি n এর মান 3 দিলাম, তাহলে কি হবে দেখো, C3H কি হবে? 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 হয়, রাইট? আচ্ছা, এটার নাম কি হবে? দেখো কার্বন সংখ্যা 3 হলে আমরা তার নামকরণ কি করি? প্রোপ করি। তো প্রোপের সাথে কি যুক্ত করব আমরা? প্রোপের সাথে কি যুক্ত করব? আইন যুক্ত করব, রাইট? তাহলে আমার নামকরণ কি হবে? প্রোপাইন হবে। নামকরণ কি হবে? প্রোপাইন হবে, রাইট? ইজি, ঠিক আছে? আচ্ছা, এন এর মান যদি আমি 4 ধরি তাহলে কি হবে দেখো, C4H। আচ্ছা, হিসাব করো, 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6 হয়। ওকে, দেখো 4 হলে আমরা কি নামকরণ করি? বিউট, তাই না? বিউটের সাথে কি যুক্ত করতে হবে? আমার আয়ন যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে আমার নামকরণ কি হবে? বিউটাইন। নামকরণ কি হবে? বিউটাইন। নামকরণ কি হবে? বিউটাইন। আবার দেখো এন এর মান যদি 5 চিন্তা করি তাহলে কি হবে? C5, তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 2 বাদ দিলে হয় 8, তাহলে হবে 8 হবে, রাইট? তো 5-এর ক্ষেত্রে আমরা কি নামকরণ করি? পেন্ট। 5-এর ক্ষেত্রে কি নামকরণ করি? পেন্ট। পেন্ট যোগ আইন,
পেন্ট যোগ আইন, তাহলে নামকরণ কি হবে? পেন্টাইন। নামকরণ কি হবে? পেন্টাইন। ঠিক আছে, নামকরণ কি হবে? পেন্টাইন। এইভাবে হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন এভাবে চলবে। এখন তোমাদেরকে আমি যেটা শিখাইতে চাই সেটা হলো অল্প একটু শেখাবো, যেহেতু তোমাদের যৌগ থাকতে পারে এবং এই যৌগের নামকরণগুলো তোমাদেরকে আবিষ্কার শেখাবে, তারপর আমি কিছু আবার শেখাবো। ওকে, দেখো তোমাকে ধরো বললো যে এন এর মান 4 এর জন্য, এন এর মান 4 এর জন্য আমি হলো বিউটাইন লিখবো। তো আমরা সংকেত তো জানি CnH2n-2, এটা তো জানি আমরা। তো এন এর মান 4 এর জন্য কি হবে? C4H6, তাই না? এখন এটাকে আমি কিভাবে লিখবো? এটাই তো লিখতে পারি না আমরা, তাই না? তোমরা কিন্তু আমাকে কেউ কোশ্চেন করলো না যে স্যার এই যৌগটা তো আপনি এইভাবে লিখলেন, রাসায়নিক সংকেত আকারে লিখলেন, কিন্তু গাঠনিক সংকেত আকারে তো লিখলেন না। তো চলো আমরা একটা গাঠনিক সংকেত শিখি বা দুইটা শিখি। দেখো কার্বন সংখ্যা কয়টা আছে? 4টা। আমি কার্বন সংখ্যাকে 4টা দিই, কার্বন সংখ্যা আগে এই 4টা দিলাম। ঠিক আছে, তো বলো ওকে স্যার কোনো সমস্যা নাই। তোমার মন মতো যে কোনো একটা জায়গায় তুমি কি করবা? কার্বন সংখ্যা 3 দিয়ে দাও। কার্বন সংখ্যা কি বলে, বন্ড সংখ্যা এই যে 3 দিয়ে দিলাম, আমি এখানে ধরো 3 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই কার্বনের কয়টা হাত হবে? 4টা হাত হবে। একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, বাকি আছে আরো 3টা হাত। 3টা হাত দিয়ে সে কি করবে? 3টা হাইড্রোজেনকে ধরবে। ওকে, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। ওকে গেল। এই 2 নম্বর কার্বনে আবার 4টা হাত হবে। তো এই কার্বন একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, আর একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, আরো থাকে 2টা হাত। 2টা হাত দেখো, এই যে একটা, এই যে একটা, এই যে হাইড্রোজেনকে ধরছে। ওকে, ওকে স্যার। এই কার্বনের 4টা হাত। ঠিক আছে, দেখো 4টা হাত আবার ফিল আপ হয়ে গেছে। কিভাবে? 3টা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, আর একটা হাত দিয়ে আবার হলো এই কার্বনকে ধরছে, 4টা হাত ফিল আপ। 4 নম্বর কার্বনের কথা যদি চিন্তা করি, 4 নম্বর কার্বনেরও 4টা হাত। 3টা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, আরো একটা হাত বাকি থাকে। ঠিক আছে, সেই হাতটা দিয়ে ধরলাম এখানে একটা হাইড্রোজেনকে ধরছে। তো এটাকে আরেকভাবে কিভাবে লেখা যায়? দেখো এইভাবে লেখা যায়, তোমরা এটা পারো মোটামুটি। এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। আমি এভাবে লিখবো CH3 বন্ড। সেকেন্ড কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 2টা, CH2। থার্ড নাম্বার কার্বনে কোনো হাইড্রোজেন আছে? নাই, কিন্তু এখানে 3 বন্ড আছে, দিলাম। ফোর্থ নাম্বার কার্বনে কি আছে? একটা হাইড্রোজেন আছে। এই হলো আমার বিউটাইন। আচ্ছা, এটা গেল একদম নরমাল নাম। কি নাম বললাম? একদম নরমাল নাম। এটার নাম কি বলবো আমরা? বিউটাইন। এটা তো আমরা বুঝছি, 4টা কার্বন এবং তোমার 3টা বন্ধন, মানে হলো ত্রিবন্ধন। এই যৌগের মধ্যে ন্যূনতম বলছিলাম না, একটা থাকতেই হবে ত্রিবন্ড। এই যে ত্রিবন্ড আছে, ঠিক আছে। আচ্ছা, ত্রিবন্ধন থাকার জন্য এটা হলো অ্যালকাইনের গ্রুপ এবং এটার নাম হলো বিউটাইন, 4টা কার্বন থাকার জন্য। এখন তুমি যদি আমাকে বলো স্যার একটা তো জিনিস আছে বইয়ের মধ্যে, সেটা হলো ইউপ্যাক, ঠিক আছে স্যার বন্ড কি যে কোনো জায়গায় নিজের মন মতো দেওয়া যাবে? হ্যাঁ, তুমি আপাতত নিজের, তোমাকে যদি কোনো নাম তারা ইন্ডিকেট করে না দেয়, তুমি নিজের মন মতো বসাইতে পারবা, কোনো সমস্যা নাই, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে মেনশন করে দিবে না। আর মেনশনটা কি হবে এটাই এখন তোমাকে বুঝাবো। দেখো সবসময় মনে রাখবা, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। অ্যালকেন বাদে, অ্যালকেনের সবাই একক বন্ধন, ঠিক আছে। অ্যালকিন, অ্যালকাইন এই দুই ক্ষেত্রে দ্বিবন্ধন হয়, অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন হয়। তুমি হিসাব করবা ত্রিবন্ধনটা কোন দিক দিয়ে সবচেয়ে কাছে। ধরো আমি যৌগটা লিখছি না, এই যে একটা যৌগ লিখছি, তো কোন দিক দিয়ে কাছে? দেখো 3 নাম্বার কার্বন হলো ত্রিবন্ধ দেয়া আছে। আমি যদি এই দিক দিয়ে হিসাব করি, এই কার্বনটাকে যদি 1 নাম্বার কার্বন চিন্তা করি, ধরো এটা 1 নাম্বার চিন্তা করলে 3 নাম্বার কার্বনে আছে তোমার হলো ত্রিবন্ধন। ওকে, আচ্ছা বললাম ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি যদি ডান দিক দিয়ে হিসাব করি, 2 নম্বর কার্বনে আছে কিন্তু আসলে কি ত্রিবন্ধ, অথবা 1 নাম্বার কার্বনেই ত্রিবন্ধন আছে, তাই তো? দেখো 1 নাম্বার কার্বনের সাথে কিন্তু ত্রিবন্ধন আছে। তো 3 নম্বর কার্বনের কাছে ছিল নাকি 1 নাম্বার কার্বনের কাছে ছিল? 1 নাম্বার কার্বনে। সবসময় চিন্তা করবা বন্ধন কোন জায়গায় সবচেয়ে কাছে।
ওখান থেকে নাম্বারিং শুরু করতে হবে। কি বললাম? তোমার দ্বিবন্ধন, স্টার চিহ্ন দিয়ে মনে রাখবা, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন কোন দিক দিয়ে কাছে, কোন দিক দিয়ে কাছে সেই কার্বনকে 1 নং কার্বন ধরতে হবে। 1 নং কার্বন কি করতে হবে? ধরতে হবে। 1 নং কার্বন ধরতে হবে। এটা আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে দেখো 1 নম্বর কার্বনে আমি ত্রিবন্ধন আছে না, তাহলে এর নাম আমি কিভাবে করতে পারি? দেখো কিভাবে নামকরণ করতে পারি, এটা হলো ইউপ্যাক এর নিয়ম অনুসারে। কিভাবে? দেখো যেহেতু 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকার জন্য এটার নাম হবে বিউট। আচ্ছা, বিউট দিলাম। কয় নাম্বার কার্বনে ত্রিবন্ধন আছে? 1 নম্বর কার্বনে, হাইফেন দিয়ে দিলাম বিউট 1 আইন, মানে হলো বিউটাইন। এটা দিয়ে তুমি কি বুঝবা? ধরো তোমার পরীক্ষার খাতায় যদি এটা দেয়া থাকে, ধরো তোমার পরীক্ষার খাতায় এটা দেয়া আছে, ঠিক আছে, এটা দেয়া আছে, এটা মানে কি বুঝবা বলো তো? বিউট মানে 4 কার্বনের একটা যৌগ, 1 আইন মানে হলো এটা একটা অ্যালকাইন, এবং 1 নম্বর কার্বনে তোমার হলো ত্রিবন্ধন দেয়া থাকবে। এখন আমি যদি 2 নম্বর বন্ডের এখানে যদি তোমার ত্রিবন্ধন দিতাম, এটা নামকরণ কেমন হইতো? বিউট 2 আইন, মানে কি 2 নম্বর কার্বনের ত্রিবন্ধন আছে। 3 নম্বর কার্বনে যদি থাকো, যদি 3 নম্বর কার্বনকে আমরা 2 নম্বর কার্বন ধরতাম, যেহেতু কাছাকাছি, তো ওই হিসাব আবার আলাদা। সো নামকরণ কিভাবে করতে হয় বুঝতে পারছো? তো এটা নিয়ে আবার ডিটেইল আলাপ তোমাদের প্রিয় অফিসার করবেন, ঠিক আছে, আমিও সাথে সাথে করব। সো আপাতত এত কঠিন কমপ্লেক্সে যাচ্ছি না, কারণ তোমার মাথা হিজিবিজি লাগে যাবে। সো আপাতত আমরা কোনটা শিখবো? এইটা শিখবো আপাতত, বেসিক ক্লিয়ার করার জন্য। যে 4 কার্বন মানে হলো এটা বিউটাইন, 5 কার্বন মানে কি? এটা পেন্টাইন, 6 কার্বন মানে কি? এটা হেক্সাইন। ক্লিয়ার? এতটুকু আমরা শিখবো। এই নিচের অংশটা আমরা এখন শিখবো না, আমরা পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পর যখন আমাদের মাথায় মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তখন একটু কমপ্লেক্স জিনিসগুলো ইজি টু গেট হয়ে যাবে বিষয়টা। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হলো অ্যালকাইনের প্রস্তুতি। খুব ইজি, ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যালকাইনের প্রস্তুতির মধ্যে কি বলছে? যে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমি কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে পারবো। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড জিনিসটা কি? ক্যালসিয়াম কার্বাইড হলো এরকম CaC2, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। CaC2, ক্যালসিয়াম আছে, কার্বন আছে, এই দুটো যৌগ মিলে হয় হলো ক্যালসিয়াম কার্বাইড। আচ্ছা, কি বলছে? ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে তুমি যদি পানি যুক্ত করো, তাহলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, আর এখানে তৈরি হবে তোমার হলো ইথাইন। কেন ইথাইন তৈরি হবে? কথা হলো এটা। বা অ্যাসিটিলিন কেন তৈরি হবে? দেখো এখানে কার্বন কয়টা আছে বাবা? দেখো তো, কার্বন 2টা আছে না? তো কার্বন সংখ্যা 2 থাকার জন্য তার নামকরণ আমরা কি করি বলতো? ইথাইন করি বা অ্যাসিটিলিন করি, এই তো সহজ হিসাব। সো চলো আমরা একটু করি। ক্যালসিয়াম কার্বাইড কি যুক্ত করতে বলছে তোমাকে? পানি যুক্ত করতে বলছে, H2O, পানি যুক্ত করলা, ঠিক আছে। এখন কি হবে? তোমাকে বলছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। আচ্ছা, কিভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে? দেখো, পানিকে ভাঙলে আমরা কি পাই? H পাই, OH পাই, তাই তো? এই যে OH-টা আছে না, এই OH-টা আছে না, সেই OH-টাই ক্যালসিয়ামের সাথে যায় যুক্ত হবে, ক্যালসিয়ামের সাথে গিয়ে যুক্ত হবে। পরে সমতা করতেছি, আগে এত তাড়াহুড়া করার কিচ্ছু নেই, পরে সমতা করতেছি। হ্যাঁ, এই OH-টা ক্যালসিয়ামের সাথে গিয়ে যুক্ত হবে। দেখো তুমি আগে লিখলা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লিখলা। এখন তুমি মাথায় হাত, শিট, ক্যালসিয়ামের 2 যোজনিত হাইড্রোক্সাইডকে দিছে, এখানে তো হাইড্রোক্সাইড 2টা হয়ে গেছে, কিন্তু এক অণু পানিতে তো হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল আয়ন তো একটাই। সহজ হিসাব, 2 দিয়ে দাও। তার মানে এখানে হাইড্রোক্সিল কয়টা আছে? 2টা। প্রোটন কয়টা আছে? 2টা। কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাইলাম, এখানে ক্যালসিয়াম আছে 1টা। আমার ইথাইনের জন্য হাইড্রোজেন কয়টা লাগবে? 2টা লাগবে। দেখো ইথাইনের জন্য হাইড্রোজেন আমরা কিছুক্ষণ আগেই লিখছিলাম C2H2, দিস ইজ কল্ড ইথাইন।
দিস ইজ কল্ড ইথাইন। হিসাব করো তুমি, এই যে কার্বন দুইটা আর এখানে হাইড্রোজেনের দুইটা যুক্ত হয়ে গেছে C2H2। এটা কাকে মেনশন করে? এটা হলো CnH2n-2 কে মেনশন করে, তার মানে অ্যালকাইন কে মেনশন করে। খুবই ইজি, একটাই মাত্র বিক্রিয়া দেয়া আছে। তোমার যদি এখানে ক্যালসিয়াম কার্বাইডে সংখ্যা যদি বাড়ায় দেয়, ধরো আমি এখানে 2 অণু ক্যালসিয়াম কার্বাইড নিয়ে নিলাম, কার্বন সংখ্যা কি 4টা হয়ে গেছে না, তার মানে বিউটাইন তৈরি হবে। কার্বন সংখ্যা কয়টা হবে? বিউটাইন তৈরি হবে। সো তখন তুমি হিসাব করবা, এখানে তোমার চার অণু, মনে করো ধর 1 অণুর জন্য 2 অণু পানি দরকার হয়, তাহলে 2 অণুর জন্য 4 অণু পানির দরকার হবে। এইসব ক্লিয়ার, বাসায় একটু প্র্যাকটিস করবা। বাট পরীক্ষার খাতায় আমাদের এই নর্মাল জিনিসটাই আসবে, অ্যালকাইন প্রস্তুতি, ঠিক আছে, নর্মাল জিনিসটা আসবে। সো এটা আপাতত মনে রাখতে হবে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে পানি যদি যুক্ত করো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং আমার ইম্পর্টেন্ট জিনিস ইথাইন প্রস্তুত হবে। ইথাইনটা কেন প্রস্তুত হয়? কারণ হলো দেখো এইখানে 2 অণু কার্বন আছে, তো 2 অণু কার্বনের জন্য আসলে তোমার কতটুকু হলো তোমার অ্যালকাইন প্রস্তুত হতে পারে? 2 অণু, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। দেখো সেই দিন আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা যখন তোমার অ্যালকিনের যখন হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন এবং তোমার পানি সংযোজন পড়ছিলাম, একই রকম তোমাদেরকে একটা কথা বলছিলাম যে অসম্পৃক্ততার পরীক্ষা দেখবা, একটা কোশ্চেন আমরা হলো প্র্যাকটিস করব যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে অ্যালকিন বা অ্যালকাইন, ধরো তোমাকে বললো যে ইথাইন হতে পারে, ইথিন হতে পারে, প্রোপিন হতে পারে অথবা প্রোপাইন হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, অ্যালকিন অ্যালকাইন এরা তো অসম্পৃক্ত। এরা যে আসলে অসম্পৃক্ত এটা তুমি পরীক্ষা করবা কি দিয়ে? তো অসম্পৃক্ততার পরীক্ষাকে বলা হয় বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা? বেয়ার পরীক্ষা। এটা আমরা অ্যানালাইসিস আরো করব, সমস্যা নাই। বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা দুইটা হয়, একটা হলো ব্রোমিন পানি পরীক্ষা হয়, মানে ব্রোমিন সংযোজন, আর একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন, ঠিক আছে, যেখানে যার ওই যে জাইমান অক্সিজেন ছিল। সো এগুলা শুরুতে তোমার একটু মাথায় হাবিজাবি লাগবে যে স্যার এটা মনে নাই, এটা মনে নাই, আস্তে আস্তে ঠিক হবে। একটু ধৈর্য সহকারে নোট করো, বারবার পড়ো, প্র্যাকটিস করো, ট্রাস্ট মি, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো ওই জন্য আমি একদম অল্প অল্প করে পড়াচ্ছি যাতে একদম তোমার ওই জিনিসটা তোমার মনে থাকে, ওকে। দেখো রাসায়নিক ধর্মের মধ্যে আমরা যেটা পাবো, প্রথম হলো হাইড্রোজেন সংযোজন। আচ্ছা, কি বলছে? আগের মতো, সব আগের মতো অ্যালকিনে যেটা করছিলাম, এখানে একটা নিকেল প্রভাবক লাগবে, তাপমাত্রা লাগবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কে কে থাকবে? ইথাইনকে হাইড্রোজেনের সাথে তুমি যদি বিক্রিয়া করাও তাহলে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা করি। ইথাইন, ইথাইন মানে কি? C2H2, তাই তো, C2H2। আচ্ছা, এটাকে আমি আরেকভাবে তোমাদের জন্য সহজভাবে লিখবো। কিভাবে? দেখো, CH ট্রিপল বন্ড CH, এটা বললে মনে হয় তোমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, কি যুক্ত করব? হাইড্রোজেন যুক্ত করব। আচ্ছা, কি লাগবে? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, আর নিকেল প্রভাবক লাগবে। আচ্ছা থাকলো। এখন ঘটনা হলো, দেখো ইথেন প্রস্তুত হবে না, কার্বন সংখ্যা 2 থাকবে এবং কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তাহলে দেখো একক বন্ধন যদি থাকে, আমি বলছিলাম ট্রিপল বন্ডের মধ্যে একটা থাকে স্ট্রং বন্ড যেটাকে ভাঙা যায় না, আর দুইটা থাকে পাই বন্ড। এখানে দুইটা পাই বন্ড আছে। কোন দুইটা পাই বন্ড যদি আমাকে বলো? এই যে উপরেরটা পাই বন্ড আর নিচেরটা পাই বন্ড, এই দুইটাকে ভাঙতে পারবো। তো ভেঙে কি করবে? তো এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে। তো এই কার্বন কি চাই থাকবে? আরো তো হাইড্রোজেন দরকার, আরো দুইটা দরকার। সো এই যে 2 দিলাম, তাহলে টোটাল 4টা হাইড্রোজেন যুক্ত হবে। দেখো কিভাবে? এই হাইড্রোজেন আগে থেকে একটা ছিল, এখান থেকে 2টা বন্ড, এই যে এই কার্বন আছে না, এই কার্বনের তো 3টা হাত দিয়ে এই কার্বনকে ধরেছিল, তার মধ্যে একটা স্ট্রং বন্ড, ওই স্ট্রং বন্ডটা রেখে দিছে, বাকি 2টা বন্ডকে ভাঙছে। ভেঙে এই যে 4টা এখানে হাইড্রোজেন ছিল 2H2, 4টা হাইড্রোজেনের মধ্যে ওই যে 2জন হাইড্রোজেন এসে ভাঙছে, 2জন হাইড্রোজেন এসে এর সাথে যুক্ত হলে CH3 হয়ে যায়। আর এই যে সিগমা বন্ড যেটা ভাঙতে পারেনি, এটা কি? সিগমা বন্ড। এখন এই কার্বনকে তো সে ধরছে, আর আগে থেকে হাইড্রোজেন ছিল, তো এই কার্বন বলতেছে ভাই আমারও তো 3টা হাত, তার মধ্যে একটা স্ট্রং, ওটা তো ভাই নরবর চর্বণ না, তো বাকি আরো 2টা থাকে কি? পাই বন্ড। তো এই যে 2 অণু হাইড্রোজেন 2H2,
সরি 2H2, এদের মধ্যে দুইজন কিন্তু এর সাথে যুক্ত হয়ে গেছে, এই যে এই জায়গায় যুক্ত হয়ে গেছে, আরো দুইজন অবশিষ্ট থাকে। সে বলল যে আমরা তো আছি, ওই বাকি দুইটা পাই বন্ডকে ভাঙার জন্য, ভেঙে ফেলছে, ভেঙে ফেলে এখানে যুক্ত হয়েছে। তাহলে এটা কি হয়ে গেল? ইথেন। কি হয়ে গেল? ইথেন হয়ে গেল। C2H6। ইজি না? ইজি। এই হাইড্রোজেন সংযোজন যেমন, ব্রোমিন সংযোজনও তেমনি। ঠিক আছে, ব্রোমিন সংযোজনও তেমনি সিমিলার। তো চলো বেশি সময় নিব না, ইজি জিনিস। ব্রোমিন সংযোজন, এখানে একটু স্টার চিহ্ন দিবা বইয়ের মধ্যে। দেখো আমি একটু আলাদা করে লেখার চেষ্টা করেছি, যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো ব্রোমিন সংযোজন কি বলছে, ইথাইন এর মধ্যে যদি আমি লাল বর্ণের জন্য লাল কালার দিছি যাতে তোমাদের চোখে লেগে থাকে, তাহলে ব্রোমিনের যে পানি, ব্রোমিনের যে দ্রবণ, এটা কি কালার? এমসিকিউ আসলে লাল কালার। তো লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যদি যুক্ত করি তাহলে কি হবে? ব্রোমিনের যে লাল বর্ণ আছে না, এটা অপসারণ হয়ে যায়। তো অপসারণ হওয়ার পরে কি তৈরি করে? দুইটা চারটা ব্রোমিন, ওই যে চারটা হাইড্রোজেন যেমন তোমার কিছুক্ষণ আগে যুক্ত হইলো, এখানে চারটা ব্রোমিন যুক্ত হয়। তো চারটা যুক্ত হওয়ার কারণে নাম হয় টেট্রাব্রোমো। টেট্রাব্রোমো, যেহেতু অ্যালকেন প্রস্তুত হয়, ইথেন প্রস্তুত হয়, টেট্রাব্রোমো ইথেন। ইথাইন থেকে তাহলে তৈরি কি হচ্ছে? ইথাইন থেকে তৈরি হচ্ছে আমার ইথেন, এবং এখানে ব্রোমিন যুক্ত হওয়ার জন্য টেট্রাব্রোমো ইথেন। দেখো এই যে টেট্রাব্রোমো ইথেন প্রস্তুত হবে, এবং এই প্রস্তুত হওয়ার জন্য এখানে লাল বর্ণ যেটা আছে না, সেটা অপসারিত হয়। বারবার বুঝো, অপসারিত হয়, এটা মনে রাখতে হবে। অপসারিত হয়, অপসারিত মানে কি? লাল বর্ণটা সরে যায়, লাল বর্ণটা ভ্যানিশ হয়ে যায়। তো এটা শুধুমাত্র বিক্রিয়া করতে পারে অসম্পৃক্ত হাইড্রোকার্বনরাই। ঠিক আছে, কারণ কি? কারণ ওই যে একটা কথা, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিনের মধ্যে একটা দুর্বল বন্ধন থাকে, অ্যালকাইনের মধ্যে দুইটা দুর্বল বন্ধন থাকে। এরা আসলে ওই ব্রোমিন যুক্ত হইতে পারে, হাইড্রোজেন যুক্ত হইতে পারে, ভাঙতে পারে। এই কারণে আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোই এই বিক্রিয়াটা প্রদর্শন করতে পারে, কিন্তু অ্যালকেন তো পারে না। কারণ কি? অ্যালকেনের তো একটা বন্ড, এবং ওই বন্ডটাই আবার হলো অনেক স্ট্রং। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। সো চলো আমরা একটু বিক্রিয়াটা একটু দেখে ফেলি। তো কি বলছে যে ইথাইন, ইথাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH, এবং দেখো ব্রোমিন যুক্ত করতে হবে না আগের মতো। আমি এই যে দুইটা ব্রোমিন, মানে চারটা ব্রোমিন টোটাল। কারণ চারটা আমি নিছি, কারণ দেখো এই কার্বনের তো দুইটা হাত ভাঙবে, এই কার্বনেরও দুইটা হাত ভাঙবে। তো টোটাল কয়টা হাত ভাঙবে? চারটা। ব্রোমিন কয়টা লাগবে? চারটা। তো চারটা ব্রোমিন নিয়ে নিছি। নেয়ার পর আসলে কি তৈরি হবে? দেখো এখানে সেম জিনিস হলো তোমার তৈরি হবে, যে দেখো এখানে চারটা ব্রোমিনের মধ্যে দুইটা ব্রোমিন এসে এই প্রথম যে কার্বন, এর দুইটা হাতকে ভাঙবে। তাহলে ভাঙলে কি হবে? দেখো আগে থেকে CH ছিল, দুইটা ব্রোমিন এসে যুক্ত হইলো, দুইটা ব্রোমিন এসে যুক্ত হইলো। তারপরে এই যে তাদের স্ট্রং বন্ড, আগে থেকে CH ছিল, আরো দুইটা ব্রোমিন এসে যুক্ত হইলো। টোটাল কয়টা ব্রোমিন যুক্ত হইছে? চারটা। নাম কি হবে? টেট্রাব্রোমো। এক কার্বনের, সরি এক হাতের, ঠিক আছে, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন, রাইট? তো দুই কার্বন যেহেতু আছে ইথেন, তাহলে নামকরণ কি হবে? এই যে টেট্রাব্রোমো ইথেন। খুবই ইজি, একটু মনোযোগ দিয়ে খাতায় লিখো, এইভাবে বুঝে বুঝে পড়ো আসলে কে বন্ড ভাঙতেছে, কিভাবে ভাঙতেছে। ট্রাস্ট মি, তুমি যদি না পারছো আরেকবার রিভিশনের পর আমি আমার নামটাই চেঞ্জ করে দিব। বাসায় যদি এইভাবে বুঝে বুঝে পড়ো যে কোন হাতটা ভাঙতেছে, এই হাতটা ভাঙার জন্য এ যুক্ত হচ্ছে, কিভাবে যুক্ত হচ্ছে, এটা যদি তোমার মাথায় একবার ঢুকে যায়, তোমার এই যে বিক্রিয়া মুখস্থ রাখা লাগবে না। তোমাকে যাই বিক্রিয়া দেখ, তোমার মাথায় তো আছে, ও আচ্ছা অ্যালকাইন থেকে আমাকে এটা প্রস্তুত করতে হবে। তো অ্যালকাইন তো আমি ওই যে একটা উদাহরণ পড়ছিলাম, উদাহরণের সাথে তুমি রিলেট যখন করতে পারবা তখন তুমি ইজিলি লিখতে পারবা। সো এইটা মনে রাখার জন্য তোমাকে একটু মনোযোগ দিতে হবে, বাসা প্র্যাকটিস করতে হবে প্লিজ। ঠিক আছে, ডু প্র্যাকটিস, ডু প্র্যাকটিস। আচ্ছা, পানি সংযোজন, এখানে একটু মজার বিষয় আছে। এখানে কিছু কিছু জিনিস আছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন জিনিসগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এটা বলে দিচ্ছি। দেখো পানি সংযোজন মানে হলো পানি হাইড্রোজেনেশন হবে, মানে পানি যুক্ত হবে। তো দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কিন্তু 80 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ইথাইনের মধ্যে কিছু জিনিস লাগবে, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড লাগবে। কতটুকু? সালফিউরিক অ্যাসিড লাগবে হলো তোমার 20%। সালফিউরিক অ্যাসিড কতটুকু লাগবে? 20%। মার্কিউরিক সালফেট লাগবে হলো তোমার 2%। মার্কিউরিক সালফেট লাগবে হলো তোমার
2%। মার্কিউরিক সালফেট লাগবে হলো তোমার 2%। ঠিক আছে, মার্কিউরিক সালফেট লাগবে হলো 2%। আচ্ছা গেল। তো দ্রবণ যদি যুক্ত করি তাহলে ইথানল। আচ্ছা এখানে একটু বুঝার বিষয় আছে। এই ইথানল মানে হলো, আপাতত মনে রাখো, এটাকে আমরা অ্যালডিহাইড বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অ্যালডিহাইড বলি। অ্যালডিহাইড এর নামকরণে নেল কথাটা আসে। আপাতত এতটুকু মনে রাখো, অ্যালডিহাইড যখন আমরা মুখস্থ করব, অ্যালডিহাইড যখন আমরা প্রস্তুত করব, তখন নামকরণে এই নেল কথাটা আসবে। আপাতত মনে রাখো, নেল কথাটা আসে হলো অ্যালডিহাইডের জন্য, এবং এদের সাধারণ সংকেত থাকে হলো আর সিএইচও। আপাতত মনে রাখো, আপাতত মনে রাখো। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইডের নামকরণে কি যুক্ত হবে? নেল কথাটা যুক্ত হবে। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হবে হলো আর সিএইচও, আর সিএইচও। ঠিক আছে, নেল এবং সাধারণ সংকেত হলো আর সিএইচও। আর কে আমরা কি বলছিলাম? আর হলো অ্যালকাইল মূলক। আর কি? অ্যালকাইল মূলক। আবার মনে করাই দিলাম, আর হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি ছিল মনে আছে? CnH2n+1। তার মানে হলো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে অ্যালকাইল মূলক পাই। অ্যালকাইল মূলকের যোজনী হলো 1, সে শুধুমাত্র 1 যোজিদেরকে ধরতে পারে। আচ্ছা এখন বিক্রিয়াটা করে ফেলি। একটু বিক্রিয়াটা দেখো, ইথাইনের মধ্যে আমরা কি কি দিব? পানি যুক্ত করব। তো ইথাইন দেখো, CH ট্রিপল বন্ড CH, পানিকে নিলাম। কাকে নিলাম? পানিকে নিলাম। আর এখানে কাকে কাকে নিব? 20% সালফিউরিক অ্যাসিড নিব, আর 2% নিব হলো মার্কিউরিক সালফেট, এবং 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 80 ডিগ্রি সেলসিয়াস নিলাম। ওকে ফাইন। এরপরে কি করব? এরপরে যুক্ত করব আমরা হলো, পানিকে ভাঙলে কি পাই? H+ পাই ও H- পাই। এখন ঘটনা হলো, দেখো ভালো করে বুঝো, একটু বুঝো। দেখো এই কার্বনের কি আছে? 2টা বন্ড ভাঙবে। এখন 2টা বন্ড আসবে কোথা থেকে? পানিকে ভাঙলে পাচ্ছি HOH, তাই তো? H+ ও H-, এই তো H+ ও H-। এই 2 H আছে না, এই 2H বলবে ভাই আমরা তো একই জিনিস, 2টা হাইড্রোজেন তো আমরা একসাথে যুক্ত হয়ে পানিটা গঠন করছিলাম। তো চল ভাই আমরা 2জন মিলে যায় সুন্দর করে ওই কার্বনের 2টা হাতকে ভাঙবো। তো ভাঙলে আলটিমেটলি কি হবে বলো তো? 2টা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে এই তৈরি করলো, CH3 তৈরি করলো। আচ্ছা ওকে, এখন এই ও আছে না, এই ওই তো মাথায় হাত। আর আমি কি তা করতাম? ঠিক আছে, আমার তো ভাই আবার 2টা হাত, অক্সিজেন 2 যদি, হাতও 2টা। তো এ এখন বলতেছে তাহলে আমি এই কার্বনের সাথে কেমনে যুক্ত হব? তো এই কার্বন বলতেছে যে ভাই তুই আয় তো আগে, তারপরে ব্যাপারটা আমি দেখতেছি। তো এই কার্বন তো আগে থেকেই ছিল, ছিল না? ছিল তো। হিসাবটা কিভাবে হয়? এই যে অক্সিজেনকে যুক্ত করছে, অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত। অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন ফ্রি, টেনশনলেস। আবার এই হাইড্রোজেন বলছে কি আমাকে বাদ দিচ্ছেন কেন? আমি তো ছিলামই আগে থেকে। বলো ঠিক আছে তুইও আয়, তুইও আয়। যুক্ত হয়ে গেছে। হয়েছে কিনা? এই কার্বনের কয়টা হাত হবে? 4টা। এই দেখো, 1টা হাত, 2টা, 3টা, 4টা। এখন এটাকে একত্রে কিভাবে লেখা যায়? একত্রে এইভাবে লেখা যায়, CH3CHO। এটার নাম হলো, দেখো এখানে কার্বন কয়টা আছে? 1টা কার্বন, 2টা কার্বন। এটা হবে ইথ। আর ওই যে অ্যালডিহাইড, এই মূলকটার নাম কি? CHO মূলকটার নাম কি? অ্যালডিহাইড মূলক। তো এটার নামকরণ করা হয় নেল। ইথ যোগ নেল, ইথানেল, ইথানেল। আপাতত এতটুকু মনে রাখো। দেখো CH3 এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, আর রাইট CHO মুক্ত থাকবে। এই তো অ্যালডিহাইড। নর্মাল ইস্যু, নর্মাল, মনে রাখা তেমন কিছুই নাই। দেখো ইথাইন ছিল, এটার নাম কি? ইথাইন। ঠিক আছে, সাথে পানি যুক্ত হয়েছে, হাইড্রোজেনেশন ঘটছে। 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হিসাব ক্লোজ, হিসাব টোটালি ক্লোজ। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার শেষ পড়া অ্যালকাইন। খালি মনে রাখো যে কার সাথে কি বিক্রিয়া করলে কি তৈরি হচ্ছে, এতটুকু মনে রাখো, কোনো ব্যাপার না।
এইগুলা বাসায় আগে প্র্যাকটিস করো, এগুলাই প্র্যাকটিস করো। ধীরে 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 আমি তোমাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। আগে বইয়ের জিনিসটা ভালো করে বুঝি, এখন বইয়ের জিনিসটা যখন আমার বেস স্ট্রং হবে, তখন তার উপরে যত আমি বালি দেই, মাটি দেই, পিলার উঠাই, সমস্যা নাই তো। তো আমার বেস এরকম দুর্বল, তো আমি যদি পিলার উঠাই তো পিলার তো এমনি 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 নড়বে, তো ওটা করা যাবে না। এই জন্য আমি বেস ক্লিয়ার করতেছি তোমাদেরকে। এগুলা বাসায় প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। আমি কিভাবে কিভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি, এইভাবেই বাসায় পড়বা। যে হ্যাঁ, এ কি করবে, এ হাত ভাঙবে, এইচ গিয়ে আরেকটা হাত ভাঙবে, CH3 গঠিত হইলো, ও মনে মনে বলতেছে আমি কি করব, আমাকেও যুক্ত করো, কার্বনের সাথে যুক্ত হইলো। এইভাবে তুমি যখন পড়বা, বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমাকে এই জায়গা থেকে আটকে থেকে পারবে না। তুমি পরীক্ষার হলে দেখবে এইভাবে লিখতেছো, তো আচ্ছা পানিকে ভাঙলে তো ওই যে যুক্ত হবে, এই জায়গায় যুক্ত হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো চলো অ্যালকোহলে যাই। অ্যালকোহল খুবই ছোট, ঠিক আছে, জাস্ট 5 মিনিটের ভিতরে শেষ করে আমরা হলো একটা গান গেয়ে আজকে আর কুইজটা মনে নিতে পারবো না, তারপরে চেষ্টা করব যদি কুইজটা নেওয়া যায়। দেখো, অ্যালকোহল মানে কি, যে যেসব যৌগে সাধারণত হাইড্রক্সিল মূলক মানে কি OH মূলক দেখতে পাবো, তাদেরকে সাধারণত আমরা অ্যালকোহল বলি। যেমন ইথানল পড়ছিলাম না, C2H5OH, কি পড়ছিলাম, C2H5OH। এই যে দেখো OH ছিল না, এটাকে ইথানল বলছিলাম না, মানে কি অ্যালকোহল। আচ্ছা, কিন্তু সমস্যা হলো সব ক্ষেত্রে OH থাকলেই যে তা অ্যালকোহল হবে, বিষয়টা কিন্তু এমন না। যেমন একটা উদাহরণ দেওয়া আছে ফেনলের কথা। কোথায় গেল, এই যে ফেনলের কথা দেওয়া আছে, ফেনলের সংকেতটা পড়বা, এখানে স্টার চিহ্ন দিয়ে রাখবা বইয়ের মধ্যে, C6H5OH, ঠিক আছে। এটা আসলে তোমার অ্যালকাইল মূলকের সাথে হাইড্রক্সিল মূলকের মানে হিসাবটা রাখে না। তো রাখতে গেলে আমরা সবসময় মনে রাখবো এই সংকেতটা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, মনে যখন রাখবো, তাহলে মানে এটা এত কঠিন ভাবে না মনে রেখে কিভাবে সহজভাবে মনে রাখবো, ROH, আর মানে কি অ্যালকাইল মূলক থাকবে CnH2n+1, সাথে OH মূলক থাকবে, ঠিক আছে। তো প্রথম দেখো, এই শ্রেণীর প্রথম দিকের সদস্যগুলো হবে কি তরল পদার্থ, এবং পানিতে যে কোনো অনুপাতে এরা মিশ্রিত থাকবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত পড়ি, কারণ হলো তোমাদের 9টার দিকে মনে লাইভ ক্লাস আছে নামকরণে, আমরা নেক্সট দিন থেকে পড়বো, নামকরণ পড়বো, জৈব অ্যাসিড পড়বো, অ্যালডিহাইড পড়বো, ঠিক আছে। স্যার পরীক্ষা কি দিব 10 মিনিটের? আচ্ছা, তোমরা পরীক্ষাটা দাও, আর পরীক্ষা দিতে দিতে আমি তোমাদেরকে 2 লাইন গান শোনাচ্ছি, ঠিক আছে, যেহেতু তোমাদের আবদার, ঠিক আছে। এই পর্যন্ত আই থিঙ্ক তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা নাই। তোমাদের লিংক এই যে গ্রুপে তোমাদের হলো দেখো কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, তোমরা জাস্ট, ঠিক আছে, একটু নামটা লিখতে পারবে তো স্যার নাকি? হ্যাঁ, নামটা আমি একটু লিখে জাস্ট, বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিট লাগবে, তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারো, খুব ইজি, ঠিক আছে, খুবই ইজি। একটু পরীক্ষাটা দিয়ে দাও, আর আমি তোমাদেরকে গান শোনাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি আমার পছন্দের একটা গান শোনাই। রাকিব স্যারও আছে, রাকিব স্যার আমার লাইভ গান শুনে নাই, ঠিক আছে। সো স্যারকে শোনাচ্ছি, তোমরা পরীক্ষা দিতে শোনো, ঠিক আছে। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আর। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আর। জানে কান্নার রং, জানে জোছনার ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরানের গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আজকে এই পর্যন্তই, পরীক্ষাটা দাও,
আমি কি দেখতে পাবো স্যার ওরা কত পাচ্ছে বা কি আসে বিষয়? এখানে দেখতে হবে, উপরে দেখতে হবে। ওকে, সমস্যা নেই, ওরা ওরা এখানে ক্লোজ করলে তো ওরা পরীক্ষা দিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। তোমরা 9টার ক্লাসটা জয়েন করো ফেসবুক লাইভে। আমার মনে হয় কালকে বা পরশুদিন একটা ফেসবুক লাইভ আছে, সেখানে অবশ্যই তোমাদেরকে চাই। আর আমার ক্লাস কেমন লাগলো, গান কেমন লাগলো, তোমরা আমাকে জানাতে পারো। ওকে, বিদায়।